তুই নিশ্চয়ই জানিস যে মালার একটা কিডনি বদলানো দরকার। তা আমার যে আর্থিক অবস্থা, রিটায়ারমেন্টের পরে আমার পক্ষে আর পয়সা দিয়ে বাজার থেকে কিডনি কেনা সম্ভব না। তা আমি ঠিক করেছি যে মালাকে আমি একটা কিডনি দেবো। আর এই ব্যাপারে আমি ডাক্তারদের সঙ্গে কথাও বলেছি, তারা বলেছেন যে হ্যাঁ দিতে পারেন, তা নিয়ে কোনো অসুবিধা হবে না। তাছাড়া আরও দাঁড়াও দাঁড়াও বাবা, আচ্ছা তুমি কি মানে সত্যি সত্যি ঠিক করে ফেলেছো যে কিডনিটা দেবেই? হ্যাঁ দেবই। আমি চাই যে মালা আর 5টা মেয়ের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার বৌমা তো কিছুই জানে না। হ্যাঁ তুই তো জানিসিস, তুই জানিয়ে দে, ডাক। জুথি, জুথি, কি ব্যাপার, চিৎকার করছো কেন? পাশের ঘরে মেয়েটা পড়ছে না? শোনো বাবা কি বলছেন, শোনো। কি বলছেন? বৌমা, মালার একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা দরকার। আমি ভেবেছি যে আমার একটা কিডনি আমি ওকে দেবো। এটা আপনি কি বলছেন? শোনো, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেছি, তারা বলেছেন যে চিন্তিত হবেন না। আর সত্যি কথা বলতে কি, যে আমি বাবা হিসেবে মেয়ের জন্য কিছুই করতে পারিনি। আর আমার যা আর্থিক অবস্থা, আমি এ সময় ভালোভাবে মেয়ের বিয়েও দিতে পারবো না। দেখো, মেয়ে তো আমার শরীরেরই একটা অংশ। তা আমি যদি একটা কিডনি দিই, সেটা আমার মেয়ের শরীরেই থাকবে, সেটাই আমার সুখ। তোমরা এ নিয়ে বেশি চিন্তা করো না। দেখুন বাবা, এতে আমার মত নেই। মানে? দেখুন বাবা, আপনার সঙ্গে ডাক্তারের কি কথা হয়েছে সেটা আমি জানি না, তবে স্পষ্ট কথায় আমার কোনো কষ্ট নেই। দেখুন, আপনি যদি কিডনি দেন, আপনার তো কিছু না কিছু ক্ষতি হবেই, সেটা আমরা মেনে নিতে পারবো না। না, আমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা বাবা, আপনি তো নিশ্চিত হচ্ছেন কি হবে বলুন তো? আপনি কি পারবেন আগের মতো আপনার নাতিকে স্কুলে নিয়ে যেতে? দুধ আনা, বাজার করা, রেশন তোলা, এটা কি আপনার পক্ষে সম্ভব হবে? আর সত্যি কথা বলতে কি, আপনি তখন একটা হাফ মানুষে পরিণত হবেন। মানে একটা ঠুঁটো মানুষকে নিয়ে আমাদের চলা সম্ভব নয়। খোকা, তুই কি বলছিস বলতো? তুই ভেবে বলছিস? দেখুন বাবা, আপনার ছেলে তো ঠিক কথাই বলেছে। আর দেখুন, ও সেলসে চাকরি করে, সারাদিন বাইরে বাইরে থাকে। আপনি, আপনার মেয়ে দুজনেই যদি অসুস্থ হয়ে থাকেন, আমার একার পক্ষে অসম্ভব। দেখো ওমা, তুমি একটা দিক ভেবে দেখো, যে আমি তো আমার মেয়ের জন্য কিছুই দিয়ে যেতে পারছি না। আপনার ছেলের জন্য আপনি কি করেছেন? একটা ভালো সরকারি চাকরিও তো... না, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া রিটায়ারমেন্টের পর যে গ্র্যাচুইটি, পেনশন, যে সমস্ত টাকা পেয়েছি, সবই তো আমি বাড়িতে ঢেলেছি। সেটাও তো তোমাদের। তাছাড়া ডিএনএস অ্যালাউন্সের যে ডিফারেন্সটা পেলাম, সেটাও তো দিদিমণির নামে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। দেখুন, এই বাড়ির জন্য কিন্তু আপনার ছেলেও অনেক খরচ করেছে। আর আপনি দাদু হিসেবে নাতনির জন্য একটা টাকা রেখেছেন, কি এমন বেশি করেছেন? বাবা, বাবা তোমাকে আমি আবারও বলছি, তুমি এসব চিন্তা মাথা থেকে সরাও। দেখুন বাবা, আমার সাদা মনে কোনো কাদা নেই। একটা কথা আপনাকে বলছি যে আপনার মেয়ে সুস্থ হয়ে গেলে তো তার একটা বিয়ের খরচা আছে, আর আপনার ছেলেকেই তো সেই খরচাটা জোগাড় করতে হবে। সুতরাং আমি চাই না যে আপনার জন্য আমার স্বামীর ওপর অনর্থক চাপ পড়ুক। হ্যাঁ বাবা, এটাই আমার শেষ কথা। আর কিডনির ব্যাপারে তুমি একটা কাগজে বিজ্ঞাপন দিয়ে দাও, দেখবে একটা না একটা হিললে হয়েই যাবে। সেক্ষেত্রে যদি দেরি হয়ে যায়? হলে হবে, তা হলো আমরা তোমাকে কিডনি দিতে দেব না। দেখ খোকা, জীবনে যা কিছু ডিসিশন নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। আর একবার ডিসিশন নিলে আমি বদলাই না। আর এক্ষেত্রে তো বদলানোর কোনো প্রশ্নই নেই। কিডনি আমি দেবই,
তার জন্য অপারেশন ডেট পর্যন্ত ফিক্স হয়ে গেছে। একটা ঘটনা ঘটেছে জানো? কি আবার এই ফাঙ্গাস? না না, ফাঙ্গাসের ব্যাপার মিটতে এখনো সময় লাগবে। তাহলে মালা বলে একটা মেয়ে ভর্তি হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এ বাবা, সে তো অনেক খরচ। হ্যাঁ খরচ তো বটে, কিন্তু ওর বাবা, বয়স হয়েছে ভদ্রলোকের, মেয়ের জন্য একটা কিডনি দিতে রাজি। তো ছেলে এসে হঠাৎ বলল যে সে বাবাকে কিডনি দিতে দেবে না। হতেই পারে। কেন বলতো? বাবার জন্য কষ্ট হচ্ছে। আমিও গোড়াতে তাই ভেবেছিলাম, বাবার জন্য কষ্ট হচ্ছে বলে, বাবাকে ভালোবাসে বলে সে চায় না যে তার বাবা কিডনি দিই। প্রথমে তো এসে বললো যে আমার বাবা তার মেয়েকে কিডনি দিতে চাইছেন। আমি সেটা, আপনার বাবার মেয়ে আপনার কি হয়? তোর আমার বোন, কেন দিতে চাইছিল? সে একটা কিডনিওয়ালা বাবাকে সারা জীবন দেখতে পারবে না। মানে একটা কিডনি দেওয়ার পর বাবা তো থুঁতো হয়ে যাবে, সেই থুঁতো বাবাকে সে সারা জীবনের জন্য ভরণ পোষণ করতে হবে তাকে, সে দায়িত্ব সে নিতে পারবে না। সত্যি কি অবস্থা না? হ্যাঁ, সবটাই কিরম বদলে বদলে যাচ্ছে সুজাতা। আমি কি বদলাতে পারছি না বোধহয়। হ্যালো, হ্যাঁ আছে, একটু ধরুন। হ্যালো হ্যালো, দেবাশিস বলছি রে। সাংবাদিক দেবাশিস? তুমি এখন দেবাশিস নও, তুমি আমার কাছে এখন দেবদূত। হঠাৎ হঠাৎ কমপ্লিমেন্ট? আছে আছে, তোকে খবর দেব। তোর হঠাৎ ফোন কেন বল? এমনি। আরে সুজাতার হাতে মাংসের সিঙ্গারা সহ খবর চাই। স্কোপ স্কোপ, খুব বড় রকমের স্কোপ, যাতে হই পড়ে যায়। স্কোপ কিনা জানি না, তবে খবর একটা তোকে দেব। আমি নিজেই তোকে ফোন করতাম। আসছি, তবে মাংসের সিঙ্গারা যেন রেডি থাকে, ঠিক আছে? ঠিক আছে, থাকবে, কাল চলে আয়। কখন আসবি? ঠিক আছে। কে তুমি? আবার কাকে বললে? সব বলবে? দেবাশিস, দেবাশিস। কি বলবে? যা ঘটেছে হাসপাতালে। কোনো বিপদ হবে না তো? এতদিন পরেও এই প্রশ্নটা তুমি করলে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না জানো করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারে জয়। ডক্টর নক্ষত্র রায় যে কেস খেয়েছে সে খবরটা রাখো। নক্ষত্র রায় কেস খেয়েছে? এই কি বল তো, শোন, এসব হুপ নিউজ আমার চাই। মানে কি কেস খেয়েছে আমার ডক্টর নক্ষত্র রায়?
নিউজ হুপ নিউজ শোন। স্কুপ। আচ্ছা শোন শোন, এই মানে হুপ মানে কি হচ্ছে জানিস তো? খুশির চাটনির খবর। আচ্ছা কি কেস খেয়েছে ডক্টর নক্ষত্র বলতো শম্ভু? আরে ফ্লুইডের ভিতরে কি সমস্ত নোংরাপাতি পেয়েছে সেইটা নিয়ে নাকি ডক্টর নক্ষত্র একটা ঝামেলা বাঁধিয়েছিল, তারপরে নাকি জানা গেছে ওর মধ্যে কিছুই পাওয়া যায়নি। শোন শম্ভু, তোকে একটা কথা বলছি, বল। ডক্টর নক্ষত্র রায় শুন, জানিস তো ফালতু লোক না, ঠিক আছে তো? হ্যাঁ, আর একটা কথা কি জানিস, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। আর সালা আমার গুরু মানে বোঝদাও নেই। হ্যাঁ রে, এই বোঝুদা কোথায় গেছে রে? আর বলিস না, মাইনি জামাই ষষ্ঠী না নেমন্তণে গেছে গোবরডাঙ্গা, সালার পাত্তা নেই। এ শালা, ওই জামাইয়ের আবার এত কদর? আবে শম্ভু, এই তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই কি বলতে চাস? আমাদের হেস্টিস নাই। শোন শোন, ওটা আমরা প্রেস্টিজ। আচ্ছা শোন শোন, আমরা হচ্ছে সরকারি হাসপাতালের, হ্যাঁ আমরা এই সরকারি হাসপাতালের জামাই। শোন 100 বার। তার উপর কি বলতো, কি? আদালত ফেরত মানে জেল ফেরত। শোন, আমাদের হেস্টিস আছে বলে তো আমাদের হেস্টিস আছে। প্রেস্টিজ প্রেস্টিজ। আচ্ছা শোন শম্ভু, ওসব কথা ছাড়, এবার বলতো কি কেসটা? ডক্টর নক্ষত্র রায়কে কারা ফাঁসিয়েছে? কারা ফাঁসিয়েছে? আরে কে ফাঁসাবে বলতো? ওর থেকে বড় ডাক্তার আমাদের এখানে আর কেউ আছে? শম্ভু, ফাঁসিয়েছে। ওসব তুই বুঝবি না। শোন, এই চুনোপুটি আছে না, এই চুনোপুটিরা এই রুই কাতলার পা টুকরে চলে যায়। শোন, ঝামেলা করতে মানে কিচাইন করতে জানিস তো, রাঘব বলে দরকার হয় না, বুঝতে পারলি? আর তুই এটা জানিস শম্ভু, আমি বলছি তোকে, ডক্টর নক্ষত্র রায় হচ্ছে উঁচু ধরের লোক, মাথা উঁচু করে সব সময় থাকে। শোনো, আমি এই মানিক চাঁদ, ওনার মাথা নিচু হতে আমি কিন্তু দেবো না শম্ভু, তোমায় বলে দিলাম। তো কি করবে মানিক চাঁদ শুনে? কি করবে মানিক চাঁদ? বাবা, তাবা চালটা পাল্টে দেব, ইধার কা ঘুটি উধার। তুই যেটা বললি তো সাংঘাতিক ব্যাপার, এটা একটা লিড স্টোরি হতে পারে। তুই আরোগ্য কোম্পানি কোনো খবর রাখিস? ওই ফ্লুইড তৈরি করে আমাদের এখানে সাপ্লাই করেছে, এরকম জানি, আর কিছু জানি না। আরে আরোগ্য কোম্পানি হলো একটা খবর, পুরো কর্পোরেট ওয়ার্ল্ডে ওরা একটা খবর, একটা সেন্সেশন। এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ওদের অবদান কত জানিস? ওরা আরে যখন কোম্পানিতে ধর শুরু করেছিল প্রায় 3 কোটি টাকা নিয়ে, আর এখন ওদের সেটা দাঁড়িয়েছে প্রায় 200 কোটি টাকা। হ্যাঁ, অবদান তোরা দেখতেই পাচ্ছি। এত বড় কোম্পানি? ইয়েস ম্যাডাম, বাই দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি ওদের প্রজেকশন 1000 crore। ওরা শ্রীলঙ্কা, মায়ানমার, ইরান এইসব জায়গায় ওরা এখন ফ্লুইড পাঠাচ্ছে। পরে ওরা এক্সচেঞ্জ আনা হিসেবে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। তুই যেটা বললি সেটা একটা স্কুপ অফ দ্য ইয়ার হবে রে। হ্যাঁ, সিঙ্গারা খান। এই সুজাতা, আমি তোকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি চায়ে চিনি খাট একদম ছেড়ে দিয়েছি। ও, আমি এক্ষুনি করে আনছি। কি হলো তোর? আসলে ওই কিছুই না, অর্থাৎ গত আগস্টে এটা টেস্ট করার পর ব্লাড সুগার ধরা পড়লো। বুড়োদের মধ্যে ব্লাড সুগার ধরা পড়লো বলে? কত ব্লাড সুগার তোর? আরে বেশি না, ওই কন্ট্রোলেই আছে, ডায়েট কন্ট্রোল করছি আর কি। শুধু শুধু খাটাল গিয়ে এক কাপ চা খেলে চিনি দিয়ে কিচ্ছু হতো না। আর সরি বাবা, হয়েছে, সরি। নে সিঙ্গাড়া খা। ঠিক আছে, খাচ্ছি। নক্ষত্র, তোর কাছে দুটো জিনিস আমার দরকার। এক নম্বর হচ্ছে ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজির একটা রিপোর্ট, আর 2 পিডি ফাইলের স্যাম্পল। একটা দিতে পারবো, একটা পারবো না। পারবি না কেন? অন্যটা কোথায়? ডক্টর নির্বাণ লাহিড়ী আরোগ্যকে দিয়ে দিয়েছে। ব্যাস, ছেলের মারুতিটা হয়ে গেল। কার মারুতি? ডক্টর নির্বাণ লাহিড়ীর ছেলের। ও ছেলেটা এবারে মণিপাল থেকে ডাক্তারি পাশ করে বেরিয়েছে। ওর একটা মারুতির দরকার ছিল, আর আরোগ্য সেটা দিয়ে দেবে ওই বটলটার বদলে। বলিস কি? বেশি হলো। আরোগ্যর গুডউইলের কত দাম জানিস? তোদের হসপিটালে এই ঘটনাটা যদি খবর হয়ে বেরোয়, তাহলে যে নষ্ট হবে তার দাম প্রায় কোটি টাকার উপরে। তার বদলে ওরা 3 লাখ টাকা খরচ করে সেটা উদ্ধার করে নিল। শোন নক্ষত্র, এলগিন রোডে একটা ফ্ল্যাটের দাম প্রায় 45 লাখ, বাড়িপুরে বাগানবাড়ি 30, এই দুটো বাড়ি আর একটা ইম্পোর্টেড কার। তারপরে বছরে একবার করে বিদেশ ভ্রমণ। সবই তো ওর ওই চাকরি করেই। তুই কত টাকা মাইনে পাস নক্ষত্র? সুজাতাকে কটা শাড়ি দিস পুজোর সময়? দেবাশিস, কিছুই কি করার নেই। আছে আছে,
তোর এই রিপোর্টগুলো যে পেশেন্টের তার রিলেটিভ যদি একটা ট্রিটমেন্ট দেয় তাহলে আমরা এগোতে পারি। সেই পেশেন্ট সে কি স্টেটমেন্ট দেবে? এটা গ্রামের মানুষ শহরে এসেছিল চিকিৎসা করাবে বলে ফিরে গেল খালি হাতে। সে স্টেটমেন্টের কি বোঝে? স্টেটমেন্ট দেবে? আচ্ছা দেবাশিস, এই খবরটা যদি ছাপা হয় তো কি হবে, কি হতে পারে? তুই পাগল হয়ে গেছিস? পুরো কেস খেয়ে যাব। আমাদের হাউসকে ওরা দেউলিয়া বানিয়ে ছেড়ে দেবে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। তুই ওদের ক্ষমতা কত জানিস? একটা কিছু করবি তো তুই, তো তোর সাংবাদিক হিসেবে তোর তো একটা ভূমিকা আছে, একটা দায়িত্ব আছে তো, নাকি? হ্যাঁ, আমার কি কি দায়িত্ব আছে সেটা আমি জানি। আগে তুই নিজেকে শোধরা। আমি শোধরাবো মানে? কিভাবে শোধরাবো? থ্যাংক ইউ। নক্ষত্র, ধর একটা মেশিন চলছে স্মুথলি, তার গিয়ারগুলো ছোট থেকে বড়, সম্পূর্ণ ভালোভাবে চলছে, সম্পূর্ণ তেল দেওয়া মেশিন, কোনো আওয়াজ নেই কোথাও। যদি একটা গিয়ারের দাঁত ছোট কিংবা বড় একটু গোলমাল করে তাহলে দেখবি একটা কড়কড় আওয়াজ, পুরো সিস্টেমটাই ভেঙে পড়েছে। আমার কি করা উচিত এখানে? দেখ, এই সিস্টেমেই সবাই সবাইকে দেখছে। তুই তুই এই চাকরি করেই এলগিন রোড না হোক সল্ট লেকে বাড়ি করতে পারিস, আরো ভালো গাড়ি চড়তে পারিস, এটাই নিয়ম। এটাই নিয়ম। বেশ, তুই যদি না মানিস, যদি আওয়াজ তুলিস, তাহলে সিস্টেম তোকে তুলে ফেলে দেবে। তার থেকে কানটা বন্ধ রাখ, গলা শটটাও ফোটাস না। দেখবি এরকম করে কটা দিন কাটিয়ে দে, তারপরে দেখবি তুই সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছিস। পারলাম না রে দেবাশিস, এখনো পর্যন্ত পারিনি। ভবিষ্যতে কি হবে জানি না, এখনো পারি। না, মনে হচ্ছে না ব্যাপারটা নিয়ে আর কোনো ঝামেলা হবে। হ্যাঁ, ক্লোজড হয়ে গেছে ব্যাপারটা। না না, ব্যাপারটা তো রেসিপ্রোকাল। হ্যাঁ ঠিক আছে, আপনি রাত্রিরে আমায় ফোন করতে পারেন বিফোর 10। আসুন, বসুন। কিছু বলবেন? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে এলাম যে ফাঙ্গাসের টেস্ট রিপোর্টের ব্যাপারে কোনো এনকোয়ারি হয়েছে কিনা? ও হ্যাঁ, আপনাকে বলতে ভুলে গেছি, রিসার্চ সেকশনে সুপারিনটেন্ডেন্ট একটা চিঠি দিয়ে ব্যাপারটা জানতে চেয়েছিলেন। আচ্ছা, আপনি জানিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ জানিয়েছি, তবে তার আগে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? এর মধ্যে ওই কোম্পানি, ওই যে আরোগ্য নাকি নাম, পিডি ফ্লুইড যাদের, ওরা এসেছিল। তারপর আমি ওদের বটলটা দেখালাম, ফাঙ্গাস। তারপরে রিসার্চ সেন্টার আপনাকে যে ডুপ্লিকেট রিপোর্টটা দিয়েছে সেটা দেখালাম। দেখে কি বললো? সে রিপ্রেজেন্টেটিভ তো আমার প্রায় পায়ে ধরে আর কি। কালকে মার্কেটিং ম্যানেজার এসেছিলেন, তিনিও একদম হাত জোর করে। তবে ওরা কথা দিয়েছে যে এরপর থেকে কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারটা ওরা দেখবে। আপনাকে যে ওই ফাঙ্গাস শুদ্ধ ফ্লুইডের স্যাম্পলটা দিয়েছিলাম সেটা কোথায়? সেটা ওরা চাইলো, আমি দিয়ে দিলাম। ওরা চাইলো, আপনি দিয়ে দিলেন? হাতছাড়া করলেন? দেখুন, ওরা বলল যে হায়ার অথরিটিকে কনভিন্স করার জন্যে তো বটলটা ওদের দরকার, তা নইলে প্লান্টে কারেক্টিভ মেজার্সগুলো ওরা নেবে কি করে। আর আমি ভেবে দেখলাম, আফটার অল আমাদের কনসার্নটা কি? আমাদের কনসার্ন হলো যে পেশেন্টের বেনিফিট, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। কোনো কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা বা তাদের ক্ষতি করাটা তো আমাদের উদ্দেশ্য নয়। দিয়ে দিলাম বোতলটা। আমি নিজে সেন্টারে গিয়েছিলাম, সচক্ষে আপনার রিপোর্টটা দেখেও ঠিক বিশ্বাস করতে পারিনি তো, সেজন্য আপনার মুখ থেকে গল্পটা শুনে নিলাম। গল্প নয়, এটাই সত্যি। এবং এই সত্যের দাম জীবনে খুব বেশি, কারণ এর সঙ্গে আমার পেশেন্টদের জীবন জড়িয়ে রয়েছে। জীবন আর মৃত্যুর পার্থক্যটা ডক্টর লাহিড়ী আপনি বোধহয় একটু ভুলিয়ে ফেলেছেন।
জীবন তো নয়, মৃত্যুর ফাঁসে আপনি বাঁধছেন আপনার পেশেন্টদের। সময় সেটা প্রমাণ করবে। সময়? আপনার থেকে অনেক বেশি সময় আমি এই পৃথিবীতে আছি। আপনার বয়স আমার থেকে অনেক কম, ডক্টর রয়।